হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প আমার ভিনদেশী তারা, রাইটার নির্জারা নীরা, পর্ব 19। টিপ টিপ একটানা শব্দ আসছে বুকের এক পাশ থেকে। সেই বুকের সাথে সেটে যেতে ক্যামেলিয়ার উগ্র খুশবু নাকে ধাক্কা মারল। মনে হচ্ছে ক্যামেলিয়ার বাগান থেকে সদ্য ভ্রমণ করে আসছে। আমি ধীরে ধীরে মাথা তুললাম। উপরে তাকাতে একটা ঈষৎ গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি উপহার পেলাম। এটা তো লিও। হাসিতে ওর ফোলা গাল দুটোর মাঝখানে দুটো ডিম্পল। সেটা দেখেই আমার মাথা থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। ভুলে গেলাম কোথায় আছি। শুধু হা করে ওর ডিম্পলওয়ালা হাসির দিকে তাকিয়ে রইলাম। আমি তাকালাম লিওর ইশারার দিকে। তাকাতে ভয়ানকভাবে চিৎকার দিয়ে আমি লাফিয়ে উঠলাম। লিওর বাহুবন্ধন থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর পিছনে চলে গেলাম। বুকটা প্রচণ্ড শব্দে হাতুড়ি পিটছে। দেখলাম সেই লোমশ কালো কুকুরটা সামনের দুপা উপরে তুলে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ঘন ঘন আমার দিকে আসার চেষ্টা করছে। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। কোনোভাবে চাইছিলাম না কুকুরটা আমাকে স্পর্শ করুক। আমার ব্যবহার দেখে লিও অত্যন্ত হচকিত হয়ে গেল। সে উৎকৃপ কণ্ঠে বলল, মীরা, দেখো, সে তোমার কাছে মাপ চাইছে, প্লিজ তাকে মাফ করে দাও। আমি বিন্দুমাত্র আমার জায়গা থেকে সরলাম না, বরং আরো শক্ত করে লিওর গেঞ্জি ধরে বললাম, কুকুরটাকে চলে যেতে বলো। এ কথাতে কুকুরটা পা দুটো নামিয়ে খানিকটা গঙ্গানির মতো শব্দ করলো। তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে ফেললো। কি করছো মীরা? ওর নাম শাকিরা। সে হার্ট হয়েছে। কেননা তুমি তাকে কুকুর বলেছ। কুকুরকে কুকুর বলবো না তো কি মানুষ বলবো? শাকিরা একপাশে গিয়ে মাথা নত করে শুয়ে পড়লো। ইস, কত ঢং, তা আবার কুকুরের। ওর নাম আছে মীরা। দেখো শাকিরা কত হার্ট হয়েছে, প্লিজ ওকে মাফ করে দাও। লিও আমাকে টেনে টুনেও শাকিরার কাছে নিয়ে যেতে পারলো না। বাধ্য হয়ে শাকিরাকে আমার কাছে থেকে দূরে থাকতে হলো। বার্থডে রিসেপশনে তৈরি করা হয়েছিল বাড়ির সাইড ইয়ার্ডে লিওর রুমের নিচে। সেদিকটা একঝাঁক ক্যামেলিয়া ফুলের বাগান। আমি বুঝতে পারলাম লিওর গায়ে ক্যামেলিয়ার গন্ধ কোত্থেকে এসেছিল। আকাশ তেমন রোদে ছিল না, তথাপি আলোর কমতি ছিল না। কয়েক টুকরা পুঞ্জ পুঞ্জ মেঘ ইতি উতি করে ঘুরে বেড়াচ্ছিল। চঞ্চল বাতাসগুলো নেচে বেড়াচ্ছিল। সেই সাথে ক্যামেলিয়ার সুবাসগুলো বাতাসের সাথে সুর মেলালো। একটু দূরে সারি সারি দেবরূপ গাছ। সেখানে একটা পেঁচা ভৌতিক চোখ দিয়ে সমগ্র অনুষ্ঠান দেখছিল। বালনাকুটি পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছিল। অনুষ্ঠানে আরো মেহমান হিসেবে উপস্থিত ছিল দুটো সাদা খরগোশ। সেগুলো কিছুক্ষণ পর পর ক্যামেলিয়া বাগান থেকে উকি ঝুঁকি মেরে নিজেদের মধ্যে কিছু একটা সলা পরামর্শ করে আবার ভিতরে ঢুকে যাচ্ছিল। চমৎকার একটা পরিবেশ। বার্থডে হিসেবে আমার গেস্ট হওয়ার কথা, কিন্তু এসে দেখছি পার্টির অ্যারেঞ্জ সবাই মিলে করছে। কেউ গেস্টদের বসার ডেকোরেশনটা দেখছে, কেউ খাবারের অ্যারেঞ্জমেন্ট দেখছে, কেউ ওয়েটারের সাথে দৌড়াদৌড়ি করছে। কয়েকজন পেটুককে দেখলাম ইতোমধ্যে প্লেট চামচ নিয়ে খাবারের কাউন্টারে ভিড় করছে। আমার কয়েকজন লিওর বার্থডে উপলক্ষে কোনো রঙের ড্রেস পরবে সেটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। যার বার্থডে তার এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। কালো হাতা কাটা গেঞ্জি আর ধূসর টেরিকটার ব্যান্ড পরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। মাথার উপর হেডফোন লাগিয়ে চারদিকে সে ডেকোরেশন দেখছে। কেকের ডেলিভারি আসতে দেরি হচ্ছে কেন সেই চিন্তায় বিচার। কার্লি চুলগুলো একদিনে সোজা হবার উপক্রম হয়ে গেল। সে শুধু এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে। আমি আর কার্ল রিসেপশনটা সাজাচ্ছিলাম ফুল দিয়ে, সব বাগান থেকে তোলা তাজা ফুল। বাগান দেখে আইডিয়াটা আমি দিয়েছিলাম। শাকিরা মাথায় বার্থডে ক্যাপ পরে এখনো দূরে ঘুরঘুর করছে। আমার আশেপাশে আসছে না, কিন্তু লেজ নাড়িয়ে যেন আমাকে কিছু বলছে। শাকিরাকে যখনই দেখছিলাম তখনই নিজেকে আড়াল করছিলাম যাতে ওর নজরে না পড়ি। বিশ্বাস কি ওর? কখন এসে টুটি চেপে ধরে বলাই যায় না। ছোটবেলায় কামড় খাওয়ার দাগটা আরেকবার দেখলাম। একটু একটু চিহ্ন এখনো আছে। আবার নতুন করে কোনো কামড় আমি খেতে চাই না। কিছু একটার প্রয়োজনে আমি অ্যাডালিনকে খুঁজছিলাম। অ্যাডালিন কোথায়? ওকে দেখা যাচ্ছে না কেন?
এদিক ওদিক তাকাতে দেখলাম অ্যাডালিন আর রাঘব ক্যামেলিয়ার বাগানের ছেড়ে একটু দূরে দেবদারু গাছের সেদিকে সবুজ ঘাসের বুকে হেঁটে বেড়াচ্ছে। একের হাতের সাথে অপরের হাত মুষ্টিবদ্ধ। বাহ, দারুণ তো! এরা তো একেবারে প্রেম করে বেড়াচ্ছে, একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে, আর লজ্জায় অ্যাডালিন নত করে ফেলছে। আমি হেসে কুটি কুটি হয়ে গেলাম। সব কাজ যখন সম্পূর্ণ হলো তখন প্রায় বিকেল গড়িয়ে এলো। পশ্চিম আকাশে হালকা রংধনু ফুটে উঠেছে, লাল পাখিগুলো প্রস্তুতি নিচ্ছে বাড়ি ফেরার। আর আমাদের সবাইকে দেখে মনে হচ্ছিল এক একজন এক একটা যুদ্ধের বিধ্বস্ত সৈনিক। গেস্টরা সবে আসা শুরু করেছিল, সবাই তৈরি হয়ে নিচে চলে এলো। রিসা আর এমাইলি গেস্টদের রিসিভ করছিল, আমি আর রাঘব গিফটগুলো নিয়ে রাখছিলাম। বেশ হাঁপিয়ে উঠছিলাম গিফট বইতে বইতে। বাবা, এতগুলো গিফট দিয়ে সে কি করবে? সবাই যখন ঠিক মতো বসে গেল, গেস্টরাও প্রায় এসে গেছে, ঠিক তখনই রিসা আমাকে ডাকা দিল, হে তামিনা, কাম হেয়ার। আমি গেলাম। রিসার সামনে ফর্সা ধবধবে পিঠ দেখিয়ে দাঁড়িয়ে আছে কেটি পেরির ন্যায় চিকন এক ব্লন্ডি। ব্যাকলেস ড্রেসটি থাই শুয়ে শুয়ে করছে, হাই হিল পরা অবস্থায় যেন আকাশ ছুঁয়েছে, চুলগুলো হালকা কোঁকড়ানো। আমি হাসি মুখেই রিসার দিকে গেলাম। আমাকে খেয়াল করে রিসা বলল, তামিনা, এডের কাজিন তোমার সাথে দেখা করতে চায়। ও আচ্ছা। মেয়েটি আমার দিকে ফিরল। এই প্রথম এখানে কারোর চোখের মনি স্বচ্ছ কালো দেখতে পেলাম। দারুণ উজ্জ্বল চোখ দুটো, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কোনো পাপড়ির যুগলগুলো যেন শিল্পীর হাতের তুলি। গলায় লকেট ঝোলানো, তাতে ইংরেজি লেটার টি ঝোলানো। আমার আন্দাজ যদি মিথ্যা না হয়, তাহলে মেয়েটির নাম টি দিয়েই শুরু হবে। আমাকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি একটু হাসলো, তারপর হাত দিয়ে কোঁকড়ানো চুলগুলো পিছনে নিয়ে বলল, তোমার নাম মীরা, তাই না? আমি মাথা নাড়লাম। শুদ্ধভাবে উচ্চারণ করলো আমার নামটা। যাক, কেউ না কেউ আমার নামটা সঠিকভাবে উচ্চারণ করলো। মেবি তুমি বাংলাদেশ থেকে এসেছো, ইন্ডিয়ার কাছাকাছি কোনো একটা দেশ। জি, কিন্তু দুঃখিত আমি আপনাকে। মেয়েটি আবারও হাসলো, বলল, আমি টিনা, টিনা অ্যান্ডারসন। ও আচ্ছা। আমি উসখুস করছিলাম। টিনা এক নাগাড়ে বেশ খানিকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে, যেন কিছু খুঁজছে, কিন্তু সেটা আমার জন্য অত্যন্ত অস্বস্তিকর। শেষে আর না পেরে ওকে ডাকলাম, মিস অ্যান্ডারসন। কল মি টিনা। ঠিক আছে টিনা, আমি কি যেতে পারি এখন? টিনা সম্পূর্ণভাবে আগ্রহ করলো আমার কথাকে, যেন নিজের দুনিয়ায় ঘুরছে সে। নিজ থেকে বলল, ইউ নো মীরা, হোয়াট ইউ আর ভেরি বিউটিফুল গার্ল। আমি নার্ভাসভাবে হাসলাম। থ্যাংক ইউ, কিন্তু আমার মতো সুন্দরী না। আমি ভেবাচিকা খেলাম। মুহূর্তে টিনার কোমল চেহারা শক্ত পাথরের ন্যায় হয়ে গেল। চোখের মণিগুলোতে অদৃশ্য চঞ্চলতা খেলা করতে লাগলো। আমি বুঝতে পারলাম না হঠাৎ করে কি হয়ে গেল। আমি বুঝতে পারছি না তুমি। ঝট করে টিনা আমার কানের কাছে চলে আসলো, তারপর ফিসফিসিয়ে বলল, লিভ হিম। হোয়াট? কিছু বুঝে ওঠার আগেই অ্যানাউন্সমেন্ট কানে এলো। আমি ঘুরে তাকালাম। টিনা দ্রুত গতিতে সেদিকে চলে গেল। লাইট ফেলা হল সিঁড়ির মুখোমুখি দোতলা লিও রুম থেকে সিঁড়িটার নিচে পুরো রিসেপশন সাইলেন্ট হয়ে গেল। তারপর ধীর পায়ে ঠকঠক বুট জুতার শব্দে কেউ বেরিয়ে আসতে লাগলো। ব্ল্যাক স্যুটে লিও এবং পাশে মধ্যবয়স্ক এক মহিলা হাত ধরাধরি করে নেমে আসছে। নিচে নামতে সবাই করতালিতে স্বাগত জানালো। এরপর সবাই তাকে ঘিরে ধরলো। ওই মহিলা মাইকটা হাতে নিয়ে ফরাসি ভাষায় কিছু একটা জানালো, আর সাথে সাথে সবাই উল্লাসে ফেটে পড়লো। আর আমরা সবাই ক্লাসমেট সবাই এক পাশে দাঁড়িয়েছিলাম। সবার সাথে সাথে ওরাও চিয়ার করে উঠলো। আমি রাঘবের দিকে তাকালাম, ইশারা করে জানতে চাইলাম সে কিছু বুঝতেছে কিনা। চোখ দুটো করুণ করে তার হাবভাবে জানালো সে কিছুই বুঝতেছে না। আমি আর রাঘবের জন্য হয়েছে কিয়ামত।
ইংরেজি বাদে আর কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর লিও আমাদের কাছে চলে আসলো। দূর থেকে বুঝতে পারিনি, কিন্তু কাছ থেকে দেখে তাকে কোনো স্টুডেন্ট বলে একদম মনে হচ্ছিল না। পরনে ব্ল্যাক স্যুট, টাই, হাতে রোলাক্স ঘড়ি, চুলগুলো পরিপাটি করে একপাশে গুছানো, টিপ টপ নাক, মুখে এক টুকরো চুলানো হাসি, যাতে ডিম্পল দুটো সগৌরবে ফুটে উঠেছে। একটা মন মাতানো সুগন্ধ বেশি আসছে ওর কাছ থেকে। চলবে, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।